সুপ্রিয় দর্শক, আজকে ভীষণ ভীষণ সুন্দর একটা আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের এই আয়োজনে এখানে আপনাদেরকে আমন্ত্রণ জানাতে আমি যখন বসলাম, তখন একই সাথে আমি ভীষণ নার্ভাস, আবার একই সাথে আমি ভীষণ নির্ভার। কারণ মনে হয়েছে যে আজকে আমরা যে মানুষের সাথে কথা বলবো, ভীষণ জলের মতো একটা মানুষ, যার গানের মধ্যে জল শব্দটা অবশ্য অনেক বিখ্যাত। তিনি হাশিম মাহমুদ। তাকে আমরা কি বলবো? কবি হাশিম মাহমুদ, গীতিকবি হাশিম মাহমুদ, তাকে বলবো ফিলোসফার হাশিম মাহমুদ। কারণ একজন দার্শনিক না হলে তো আসলে এমন সুন্দর কথা কেউ লিখতে পারেন না, জীবনটাকে এমন করে কেউ অনুধাবন করতে পারেন না। আমার কথা এখানেই শেষ। এখন কথা বলবো হাশিম মাহমুদ এবং তার পরিবারের সাথে। পরিবারটা আসলে বেশ একটা বিস্তৃত পরিবার, তার নিজের পরিবার এবং গানের পরিবার। কিন্তু তার আগে আজকের অনুষ্ঠানের নামটা আপনাদের বলে দিই। খুব মিষ্টি একটা নাম, মায়ের জন্য গান। হাশিম ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আপনি কি জানেন যে আপনি অনেক বিখ্যাত? গত কয়েক বছর ধরে জানতেছি যে আমি বিখ্যাত। কতটা বিখ্যাত সেটা জানেন? সেটা ওই যে কত সংখ্যক মানুষ গানটা শুনতেছে, ওটা শুনে ভাবতে হয় যে আমার গান শুনতেছে এত হাজার মানুষ। আমি জানি কত মানুষ আপনার গান শুনছে, সেটা ভেবে কখনোই আপনি গান লেখেননি। না, আপনি গান লিখেছেন ভীষণভাবে আপনার নিজের আনন্দের জন্য। কিন্তু এই যে আমরা আজকে মায়ের জন্য গান শোনাতে এসেছি সবার কাছে, মাকে নিশ্চয়ই সব গান শুনিয়েছেন আপনি? আমার গান তো আমি বসে বসে গাই, আমার মাই তো শোনে সারাদিন। আপনার মায়ের সাথে আপনি আমাদেরকে পরিচয় করে দিন। আমার মা জমিল আক্তার শেফালি। সালাম। ওয়ালাইকুম সালাম। তারপর আমার বড় ভাই রাশিদুল হাসান জীবন, আর জীবন ভাইয়ের কলেজের ছাত্র ফরহাদ। স্বাগত ফরহাদ, স্বাগত জীবন ভাই। খালাম্মা, আপনাকে স্বাগত জানাই। আপনাকে একদম শেফালি ফুলের মতোই লাগছে। আর এদিকে বিপুল সাব্বির। আর যার নাম বলছিলেন আমার ছোট ভাই বেলাল। হ্যাঁ, ওই যে বসে আছে। বেলাল ভাইয়ের গল্প একটু করেন। আমি এই অনেক কিছু অবহেলা করে করতে যা ভুলে যাই, ওগুলো মনে করাই দেয়। গান শুধু গানের ব্যাপার। কি চমৎকার না? জীবন ভাই বড় সবার? জীবন ভাই বড় একজন আছে, মমতাজ হাসান রতন। মমতাজ হাসান, সে ব্যাংকে ছিল, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। তারপরে রতন জীবন। তাহলে আপনার ডাকনামটা কি? আমার ডাকনাম খোকন। রতন জীবন খোকন। আর বেলাল ভাইয়ের কোনো ডাকনাম আছে? না, বেলাল ভাইয়ের নাম বেলালি। আচ্ছা, ডাকনাম বেলাল আছে। বুলবুল হাসান। বুলবুল হাসান। আচ্ছা, আপনি মায়ের কত নম্বর সন্তান? সেজো। তাহলে রতন ভাই, জীবন ভাই এবং খোকন। আচ্ছা, আর দুই বোন আছে, দিলারা হাশিম ময়না আর রানু, আয়েশা আক্তার রানু। বাহ, কি সুন্দর। এই নামগুলো কে রেখেছেন, বাবা না মা? আমি রাখছি কয়েকটা ওই আমরাই রাখছি। কি সুন্দর সুন্দর নাম রেখেছেন আপনি খালাম্মা। আচ্ছা খালাম্মা, আজকের অনুষ্ঠানের নাম হচ্ছে মায়ের জন্য গান। তো এই যে মায়ের জন্য গান, এটা তো অনেক দর্শককে আপনার পুত্র শোনাবেন। আপনাকে কত গান শুনিয়েছেন উনি? অনেক। প্রথম কবে হাশিম ভাই আপনি আপনার মনে হলো যে আপনি লিখবেন? এটা 1987 সালে। যে আমি লেখালেখি করি, ভালো ঠিক হবে, তখন ছড়া লেখা শুরু করলাম। কোন দিন মনে হলো যে আপনার লেখায় আপনি সুর দেবেন? ওটা 1987 আগে। আচ্ছা, 1976-77 সালে আমি গান শুরু করি। আপনার জন্ম কবে? আমার জন্ম আমাদের মুক্তিযুদ্ধের আগে। আমি এমনি একটা আন্দাজে একটা ডেট দিছিলাম, 11-70 সালে। আচ্ছা, ঠিক আছে। আজকে কি আমরা কোনো একটা গান দিয়ে শুরু করব, মায়ের জন্য গান? খালাম্মা, আপনি অনুমতি দিলে আমরা একটা গান হাশিম ভাইয়ের কাছ থেকে শুনে নিই।
কোন গানটা গাইবে বলেন আপনি? হাসিম ভাই প্রথমে কোন গানটা গাইবেন? আমি ফুল ফুটেছে গন্ধে সারা ফুল ফুটে এই হ্যাঁ। গানটা, এই গানটা। এই গানটা সুন্দর। ঠিক আছে। ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন, দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। ফুল ফুটেছে গন্ধে সারা মন, ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন, দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। হাউসের পিরিতি করেছি আমি, প্রেমী জীবন প্রেমী মরণ এই তো জানি, হাউসের পিরিতি করেছি আমি, প্রেমী জীবন প্রেমী মরণ এই তো জানি, পাখি উড়ে গেলে তার ডানাতে কি ভর, উড়ে উড়ে যাচ্ছে সবাই বেদনারি ঘর, দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। ফুল ফুটেছে গন্ধে সারা মন, ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন, দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। হাসিম ভাই, আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আপনার সামনে বসে আছি এবং আপনার গান শুনছি। খালাম্মা, আপনি তো একটু কেমন করে যেন একটু মনে হচ্ছিল গুনগুন করছেন, আপনিও গান করেন, তাহলে আপনি একটু দুটো লাইন গান নাই যে তখন গুনগুন করছিলেন? গান পারি, কবিতা পারি, ছড়া পারি। এইবার বোঝা গেল আপনার গুণের আধারটা কোথায় ছিল। আমার ছেলে মেয়েরা অনেক লেখাপড়া শিখাইছি। আমার এই ছেলে আমার দুই মেয়ে অনেক লেখাপড়া শিখাইছি। ওর আব্বাও গান গাইতো অনেক। আমার শ্বশুর বাড়ি নোয়াখালী, আমার বাড়ি টাঙ্গাইল। আমি টাঙ্গাইলের মেয়ে, টাঙ্গাইল কালীহাতি। আমার এখন দুইটা ভাই আছে, তাই একটা বোন আছে। আমাদের একটু শোনাবেন না গান, কবিতা? কবিতার কবিতা, মহরম কবিতা। নীল শিয়া আসমান, লাল লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুনকিয়া খুনিয়া, খালাম্মা, কাদের কোন কম দোষী, কারবালা ফুরাতে শেখাদানে আসোয়ানে সীমারের সরাতে।
গড়াগড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে ফাতেমা, আম্মা গো পানি দাও ফেটে গেল ছাতিমা। নিয়ে তৃষা সাহারা মরুভূমি হাহাকার, কারবালা প্রান্তে কাঁদে বাঁচা হাহাকার। পুত্রহীনতার বিধবার কাঁদনে ছেড়ে আনে মরমের 32 বাদনে। তাম্বুতে সজ্জা কাঁদে একা জয়নাল, দাদা তেরি ঘর কিয়া বরবত বয়মাল। হায়দরি হাঁকাকে দুল দুল্লাস আর শামশের চমকায় দুশ্মনে তার, খসে পড়ে হাত হতে শত্রুর তর। ক্লাস 5 পর্যন্ত পড়ছি। আমার ছেলেরা সব বিএমএ পাস করছে। এই কবিতা আপনি এইভাবে মনে রেখেছেন এবং এত সুন্দর করে আপনি আবৃত্তি করলেন। আবারও যাচ্ছে না কাজলা দিদি, হ্যাঁ। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর পাড়ে জোনাক জরে ফুলের বাসে ঘুম আসে না একলা জেগে। বলো না মা দিদি কোথায় আসবে আবার কবে, দিদির কথা বললে মাগো আসল দিয়ে মুক্তি কেন ডাকো। বলো না মা দিদি কোথায় আসবে আবার কবে, কাল যে আমি নতুন করে পুতুল বিয়ে হবে। তোমার মতো ফাঁকি দিয়ে আমি যদি যাই তুমি, তখন তুমি কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে। ভুই শাখাতে ভরে গেছে শিউলি গাছের ফুল, পারাসনিমা পুকুর থেকে আনবি যখন যার। ডালিম গাছের ডালের শাখায় বুলবুলিটি লুকিয়ে আছে, ছাড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল। বাহ খালাম্মা, আপনার কাছে কিন্তু আমি 2 লাইন গানও শুনবো একটু পরে। এখন আপনি বলেন, প্রথম যখন হাসিম ভাই ডিক্লেয়ার এবং গান গাইতে শুরু করলেন, তখন আপনি আরে যেরকম একজন সারাদিন, মা, আমি বুঝতেই পারছি আপনি সারাদিন তো কখনোই ঢাকাই বলেননি। পড়ে থাকতো। সারাদিন ওই সকালে বড় বাইরেও যেত, সারাদিন ঢাকা গান বাজনা করতো, অনেক রাত্রে আসতো, আসা ডাক দিত। বকা টকা দেন নাই কখনো? হ্যাঁ, তখন ডাক দিত, আমার দরজা খোলো। আমি এত রাত্রে কোথার থেকে আইছো বাবা, কর এত যাচ্ছে তোমার ভাত দিব না। কয় ঠিক আছে তুমি দরজা খোলো, আমি ভাত খাবো না। তখন গেছে ভাত নিয়ে, তুমি না বলছো ভাত দিবা না, এখন কোন আমার ভাত নিয়ে এসো। আমার সব ছেলেরা সোনার সোনার পাখি পাখি। জীবন ভাই, জি এই যে আপনি ভাইয়ের সাথে একসাথে গাইছেন বাজাচ্ছেন, এত ভালো লাগছে দেখতে। জি। তো আপনিও কি ছোটবেলা থেকেই গান করতেন? হ্যাঁ, আমি আসলে আমরা দুজনেই গান বাজনা শুরু করি। ওকে আমি ছায়ানটে ভর্তি করাই দিই 3rd ইয়ারে। আমি ছায়ানট থেকে ফার্স্ট হই তবলাতে। বেসিক্যালি আমার সাবজেক্ট তবলা। আচ্ছা। আমি অনার্স মাস্টার্স ইন্ডিয়া থেকে স্কলারশিপ নিয়ে আমি বড়দাতে ছিলাম। আমি বর্তমানে সরকারি সঙ্গীত কলেজে আছি, সঙ্গীত কলেজে প্রভাষক, তালযন্ত্র বিভাগ। তো গান বাজনা দুজনে আমরা একসাথেই আমাদের শুরুটা। পরে তো আমি চলে যাই 94-এ চলে যাই। ওই গ্যাপই ওর সাথে অনেক দিন গ্যাপ হয়ে যায় এবং একই খাটে ঘুমানো, একই সাথে খাওয়া দাওয়া সব কিছু। আমি অনেক সময় ওকে বলতাম যে আমি তো প্র্যাকটিস করতাম প্রতিদিন 2-2.5 ঘন্টা 3 ঘন্টা। আমি বলতাম যে আয় প্র্যাকটিস করি, না আমার প্র্যাকটিস লাগবে না, তুই কর, আমার প্র্যাকটিসটা হয়ে যাবে, অসুবিধা নেই। তো আসলে ওর গড গিফটের সব কিছু। আসলে ও ভাইদের মধ্যে অনেক মেধা, তার অনেক বিয়া, কিন্তু তার নিজের জন্য আসলে সে কিছুই করেনি। আমরা যেমন সব ভাইরা একটু গোছায় নিচ্ছি, ফিলোসফাররা এরকমই হয়। এরকমই হয়। যারা সৃষ্টিকারী আর তারা আসলে একটু অন্য জগতের সাধারণ মানুষের সাথে তাদের কোনো মিল থাকে না, আলাদা একটা ইয়া। তা এখন তো আসলে মার সাথে থাকে, ছোট ভাই, আমি ঢাকায় থাকি, ওর সময় দিতে পারি না। ছোট ভাই দেখাশোনা করে বেশিরভাগ, মা থাকে। বড় ভাই তো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ছিল, ভাই রিটায়ার করছে। বোন আছে, বোন দুইটা, ময়না, রানু, সবসময় ওকে আগলায় রাখে। ছোট ভাই বেলা। হাসিম ভাই, কি মনে হয় নিজেকে অনেক সৌভাগ্যবান? হ্যাঁ, আমি তো অনেক সৌভাগ্যবান মনে হয় যে গান করতে পেরেছি, গান শুনছে। সৌভাগ্যবান তো ভাবলে। আচ্ছা, এই যে সম্প্রতি কোক স্টুডিওতে যে গানটা রিলিজড হলো, এটা বহুবার আমরা আপনার কাছে শুনেছি, আপনার গান বহু মানুষ কভার করেছেন, সেখানে শুনেছি। তারপরে এরকম আবার একটা বর্ণাঢ্য আয়োজনে নতুন করে গানটা আবার আসলো সকলের সামনে। এবং যেটা হয় যে একদম নতুন নতুন প্রজন্ম, নতুন নতুন ছেলেমেয়েরা আপনার গান ভালোবাসতে শিখেছে অনেক দিন ধরেই। তো এই গানটা এইবার কোক স্টোরিতে আপনাকেও তো আমরা দেখলাম, আপনিও গাইছেন, কেমন ছিল? অনেক সুন্দর সেট ডিজাইন দেখে আমি বলছি। আর ওই পাহাড়িরা ছিল, একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল, এটা ভেবে বলছি তো এই জন্য পাহাড়িদের মতো বাস নৃত্য এই পায়ে এরকম লাফানো। আচ্ছা, এই যে এত সুন্দর কথা, জল নাকি ছল, কোত্থেকে আসে? এই
গান আসলে মানে চিরদিনের কথা না হলে গান হয় না। একটা আছে কমার্শিয়াল, ওইটাও চিরদিন থাকবে, কিন্তু ক্লাসিক্যাল এখানে থাকবে না, মিউজিক এখানে থাকবে, বুকের ভেতরে থাকবে না। থাকবে না। মানে ওই কমার্শিয়ালগুলো বুকের মধ্যে থাকে না, ক্লাসিক্যালগুলি টিকে যায়। কিন্তু আপনি তো লিখলেন, সুর করলেন, বাট কখন বুঝলেন যে আপনি দারুণ গাইতেও পারেন? আমি ছোটোবেলা থেকে গান গাই। হ্যাঁ, এই সকালে ভোরবেলা ঘুম থেকে দরজা খোলার পরে এই সারা রাত্রি বসে বসে গান গাইতো। হ্যাঁ, এমনও দিন গেছে সারা রাত বসে বসে গান গাইতেছে একা। হ্যাঁ, ওই তখন ওই বাউল সঙ্গীত একা একা গাইতাম। আজকে আমরা আর কোন গান শুনবো আপনার? এবার আমরা গঙ্গা যদি যাইতে পারি। বাজি 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 গঙ্গা যদি যাইতে পারি। গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী। তরি যদি বাইতে পারি, সাদা পালুড়াইতে পারি, ভ্রমর কালো নদী। নদীতে তুফান উঠিলে, পানি যদি না সেচিলে, অঘটনেও রাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। তোমায় আমি পাইতে পারি বাজি, ও তোমায় আমি পাইতে পারি বাজি। একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল, পাহাড়ি মেয়েটার কি চোখ দুটো ছলছল। একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল, পাহাড়ি মেয়েটার কি চোখ দুটো ছলছল। ছল নাকি জল, চঞ্চল মেয়ে তুই বল, ছল নাকি জল, চঞ্চল মেয়ে তুই বল। তোমায় আমি পাইতে পারি বাজি, ও তোমায় আমি পাইতে পারি বাজি। ছিলাম নীল সাগরের জল, সাগরের কন্যারি মন পাইনে সে অতল। আবার আমি গিয়েছিলাম নীল সাগরের জল, সাগরের কন্যারি মন পাইনে সে অতল। জল কেন চোখে জল, চঞ্চল মেয়ে তুই বল। জল কেন চোখে জল, চঞ্চল মেয়ে তুই বল। ও তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী। তরি যদি বাইতে পারি, সাদা পালুড়াইতে পারি, ভ্রমর কালো নদী। নদীতে তুফান উঠিলে, পানি যদি না সেচিলে, অঘটনেও রাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। ও তোমায় আমি পাইতে পারি বাজি, হে তোমায় আমি পাইতে পারি বাজি।
তোমায় আমি পাইতে পারি বাজি। কখন শুরু করেন? আমি এমন হয়েছে যে ঘুম ভেঙে গেছে, ওই সময় একটা গান মনে পড়াতে ওইটা লেখা হলো না, দরকার নেই, আলসেমি। হ্যাঁ, ওইটা আবার ঠিকই মনে পড়ে যায় সকালবেলা, যেগুলো মনে পড়ছিল ওগুলো লিখে ফেলছি। তারপর এই 9টার পরে বোস কেবিন থেকে আড্ডা আয়শা ইদানিং এগুলো হইতেছে গত কয়েক মাস ধরে। এই কয়েকটা গান মনে পড়ছে, লিখে রেখেছি। হ্যাঁ, তো এরকম আর কি। বাইরে থেকে এই আড্ডা মায়েরা আসে, তখনও গান, মানে 9টার পরে কিছু গান লিখছি, 8টার পরে, সন্ধ্যা 8টার পরে। আর যখন মাঝরাতে ঘুম ভেঙে যায় তখন কি করেন? তখন কি শুটটা তখনই করে ফেলেন? তখন এই শুয়ে পড়ি। আচ্ছা, সকালে কোন মনে এই সুর এখন আলসেমি লাগতেছে, কারণ সুরটা আসবেই, আমার এই বিশ্বাস, আবার মনে পড়বেই। সুর আপনাকে ছেড়ে যাবে না, আমাকে ছেড়ে যাবে না, কথাও আপনাকে ছেড়ে যাবে না, কথাও আমাকে ছেড়ে যাবে না। আচ্ছা, এই যে মা তখন বলছিলেন যে বাবা গান করতেন। হ্যাঁ, বাবা তো গাইতো, কিন্তু বাবা বেসিক্যালি আসলে গান লিখতো আর কি, লিখতো। আর বড় ভাই গাইতো আর কি, বড় ভাই গাইতো, মমতাজ হাসান রতন। ওই তারপরে আস্তে 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 রতন ভাই কোথায় এখন? বড় ভাই থাকে বাড্ডাতে। উনি গান করেন এখনো? এখন ওই নিজে নিজে গায়, মানবেন্দ্র গান করে। আচ্ছা আচ্ছা, সেও খুব ভালো গান, সেও খুব ভালো গান করে। তাহলে তো বাড়িতে আপনারা যখন সবাই একসাথে হন, তখন কি কনসার্ট হয়? হ্যাঁ, একটা ফ্যামিলি একটা গেট টুগেদারের মতো হয়ে যায়। আচ্ছা, খুব সুন্দর। আপনাদের মানে খালাম্মার কাছে আমার একটা আবেদন দিয়ে রাখতে হবে যে ফ্যামিলি কনসার্টে যদি কোনোদিন দেখার সুযোগ হয়। রতন ভাইয়ের কথা শুনছিলাম, তো আপনি বলছিলেন বেলাল ভাইয়ের কথা। বেলাল ভাই কি গান করেন? বেলাল গান করে না, কিন্তু গান বাজনা পছন্দ করে, গুনগুন তো আছেই, সব ভাই বোনের ভিতরে গুনগুন আছে। মানে সবাই ছবি আঁকে না, কেউ কেউ মিউজিয়ামের কিউরেটর হন। জি জি, বেলাল ভাই এখন কিউরেটর। জি জি, শ্রোতা, মানে খুব ভালো শ্রোতা সে। আর আপনার বাবার কোনো গান আপনারা গেয়েছেন কখনো, বাবার লেখা? না, বাবার লেখা গানগুলো তো বোধহয় বড় ভাইয়ের কাছে থাকতে পারে। আচ্ছা, হাসিম ভাই? না, আমি পাইনি। আপনি পাননি? আচ্ছা, ঠিক আছে। আর তাহলে আপনি ঠিক প্রথাগত জীবনটা আপনার পছন্দ হলো না কখনো? এই যেমন ধরেন, আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে এত যে সুন্দর সুন্দর প্রেমের গান লেখেন, আপনার জীবনের প্রেমটা কোথায় ছিল? আমি প্রেম করিনি, প্রেম করব। খালাম্মা, এই যে হাসিম ভাই কেমন সুন্দর করে বললেন আমি প্রেম করিনি, প্রেম করব। প্রেম তো আপনার হয়েছে আপনার গানের সাথে, সুরের সাথে, কথার সাথে। কিন্তু আমরা ওই যে কালা কলো মেয়েটা বলছিল তোমার ভালোবাসি, তুমি বলছিলে আমিও কালো তুমিও কালো, যে তারপরে তো কালো কালো গান। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, তারপরে কি গান? নাম ছিল নার্গিস, তোমার মনে নাই? নার্গিস। হ্যাঁ, কাজী নজরুল ইসলামের কথা মনে পড়ছে, বুলবুল নীরব নার্গিস বনে। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, কাজী নজরুল ইসলামের গান গাইতো। আপনি কিছু বলছেন না তো? খালাম্মা এত কথা বলছেন। আমি বলছিলাম কথা বলে না বেশি। আচ্ছা, না কিন্তু হাসিম ভাই তো অনেক মজার গল্প করছেন তো। বাসায় যে আমি আর ও থাকি, ও তো ঢাকা থাকে। ওই যে আমি এক রুমে ঘুমাই, ও এক রুমে ঘুমায়। ওই সকাল রাত 10টা পর্যন্ত খেলা দেখে টিভিতে, ক্রিকেট খেলা। তো সেই কৃষ্ণকলির মতো মেয়েটার কথা কবে আপনাকে বললেন হাসিম ভাই? এটা তো গানের মধ্যে বলছিল। আচ্ছা, সত্যি সত্যি কি সেই মেয়েটা ছিলেন? হ্যাঁ, একটা মেয়ের ভালোবাসছি, কিন্তু সে মেয়েটা বলছে তুমিও কালো আমিও কালো। এই যে কালো কালো গান। কালো বলি না, শ্যামলা বলছে। শ্যামলা না, কালোই বলছো, তোমার মনে নাই? হাসিম ভাই, তাহলে এর পরে যখন আপনি থাকে না তো, এই যে আপনি বললেন প্রেম করিনি কিন্তু করব, তখন কি আমরা আবার সেই কৃষ্ণকলিকে খুঁজবো? বিয়ে শাদী করলো না, বিয়ে শাদী করে নাই। এটা নিয়ে কি আপনার কোনো আফসোস আছে? আফসোস আছে, সব ছেলের বউ আছে। হ্যাঁ, ঠিক আছে, আমি মরে গেলে কে দেখবো? তো এই যে একটা ছেলে আপনার কাছে রইলো, হ্যাঁ, এই যে মায়ের জন্য গান করছে, হ্যাঁ, এই ছেলে থাকবো, তাহলে তো সেটা হতো না। আপনার দুই বোনের গল্প করেন তো হাসিম ভাই, ময়না আর রানুর গল্প। আমার এখন বর্তমানে 5 ছেলে, আল্লাহর মাল, আমার না, সব আল্লাহর সবকিছু।
তারই দান সব কিছু। 2টা মেয়ে, ওরা মাঝে মাঝে আসে আসে মাঝে মাঝে আসে। গান বাজনার করতেছি, লিখছি নাকি জিজ্ঞেস করে, খবরদারি করে, দেখাশোনা করে আপনাকে। দেখাশোনা করে। আচ্ছা, অনেকগুলো ভাই আপনাদের, মানে ভাইদের কাছে ভাইদের আদরটা কেমন আর বোনেদের আদরটা কেমন হয়? ভাই বোনের মতো। বোনদের আদরটা কি বেশি হয় না ভাইদের আদরটা বেশি হয়? সবই সমান মনে হয়, তাই না? আমার কাছে সব ভাই বোনই একই। আপনাকে কিন্তু একটু ঈর্ষাই হচ্ছে হাসিম ভাই। খোদা তাআলা আপনাকে গান দিয়েছেন, সুর দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, আর এত চমৎকার একটা পরিবার দিয়েছেন, এমন সুন্দর একজন মা, বাবাও লিখতেন, এত ভাই বোনেরা। আপনি তো ভালোবাসার সমুদ্রে ডুবে আছেন। হ্যাঁ, ভালোবাসি। এই জন্য আপনার কাছে বোধহয় আর কোনো ভালোবাসা বা প্রেম আপনি খুঁজতে যান নাই। না, খুঁজতে পরে পরে প্রেম করলে করা যাবে এরকম ভাবছি। এখন গান শুরু করি, গান লিখি। হাসিম ভাই, কখনো মনে হতো যে আপনার গানগুলো হয়তো কারো শোনা হবে না? না, এরকম সব সময় মনে হতো যে আপনার গান, হ্যাঁ, আমার গান সবচেয়ে ভালো, তাই মানুষ শুনবেই। সবচেয়ে ভালো গীতিকারদের মতো আমি একজন। হাসিম ভাই কি সুন্দর করে বললেন। আপনি ভীষণ কি বলবো, ওই যে শুরুতে বলছিলাম যে মানুষটা জলের মতো, আসলেই তাই। আপনি খুব সুন্দর করে বললেন, স্বচ্ছ করে জলের মতো করে বললেন। এইটা একটা দারুণ ব্যাপার, আমরা সচরাচর এমনটা কিন্তু আসলে দেখতে পাই না। তো আর আপনি এখন আমাদের কোন গানটা শোনাবেন? এখন তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। এই তো এখন তো ওই গল্পটার সাথে মিলে যাচ্ছে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। পিরিত ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। পিরিত ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু
কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। তাহলে আমরা বসন্তকালের অপেক্ষায় রইলাম, তাই না? আপনি তো বলেছেন বসন্তের অপেক্ষা থাকবে আপনার জীবনে। তাহলে খালাম্মা, হাসিম ভাইয়ের একটা দিন কিভাবে কাটে? সকালে ঘুম থেকে উঠে চলে যান বোস কেবিনে। হাসিম ভাই, বোস কেবিনটা কি? একটা হোটেল আর কি। আচ্ছা, সেখানে গিয়ে কি হয়? আড্ডা হয়, চা নাস্তা খাওয়া হয়? আড্ডাও হয় না, মানে ওই দেখা সাক্ষাৎ, পরিচিতরা কেমন আছে, ভালো আছে। আপনার প্রতিবেশীরা? হ্যাঁ, ওই পরিচিত কয়েকজন এসে নারায়ণগঞ্জে দেখা। হ্যাঁ, পরোটা খায়, খাসির মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে পরোটা খাওয়া যায়, এক কাপ চা খায়। আপনি কি খেতে ভালোবাসেন? আমি এই চা খাই এক কাপ, আর আলুর চপ খাই একটা, আলুর চপ চপ করে, খুব মজার। তার মানে এটা হলো কফি হাউস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মান্নাদের গানের কফি হাউস। জি আপু। তারপর সেই বোস কেবিনের আড্ডা থেকে তারপর বাড়িতে আসেন, তারপর একটু ঘুমাই থাকি। ঘুমান। আম্মা ভাত করে খায়, খাওয়া দাওয়া করে। খালাম্মা কি খেতে ভালোবাসেন হাসিম ভাই? ওই হাবি জাবি শাক সবজি, মাছ মাংস। আপনার হাতের কোনটা রান্নাটা উনি বেশি পছন্দ করেন? আমার হাতে মাছ রান্না করি, তাই শাক ভাজি করি, ভর্তা, শুটকি ভর্তা, এসব। চাকি মাছের ভর্তা দিয়ে ভাত, টাকি মাছের ভাত খুব টেস্ট, কিন্তু হ্যাঁ হেভি লাগে। আর ওদের ডাইল আছে না, মাসকালের ডাইল, মাসকালের ডাইল মাছের মাথা দিয়া, রুই মাছের মাথা দিয়ে, অনেক মজা। আমার জিভে পানি এসে যাচ্ছে। আচ্ছা, তারপর এখন নিশ্চয়ই এই যে আগে কিন্তু কিছু মানুষ খুব মন দিয়ে আপনার গান শুনতেন, আপনার গানকে ভালোবাসতেন, আপনাকে জানতেন, আপনাকে চিনতেন, কিন্তু এখন তো আপনার ভক্তকুল অনেক বড়, তো এখন সবাই এসে বাড়ির সামনে ভিড় করে না? করে। মানে আমি নারায়ণগঞ্জের বাসিন্দা হলে তো অবশ্যই হাসিম ভাই গিয়ে ভিড় করতাম। ওই বাচ্চারা বলে কালা কালা সাদা সাদা, আমার পিছনে, আমি আটতেছি পিছনে, ওরা বাড়ির নামই হয়ে গেছে কালা কালা বাড়ি, কালা কালা সাদা সাদা। ঠিক না? ওদের এটা ভালো লাগছে গানটা, হয়তো বাচ্চারা একদম ক্লাস 9-10-এ পড়ে, এই বয়সী, 6-এ পড়ে এই বয়সী বাচ্চাগুলো। তারপর এরকম অনুষ্ঠান থাকে বা গান করতে আসেন, এই যে আপনার একটা জায়গা ছিল আগে, যখন আপনি সেই সকালে বেরিয়ে যেতেন, তারপর সেই রাতে বাড়ি ফিরতেন, সেই সময় আপনি কোথায় আড্ডা দিতেন? ওই চারুকলা ইনস্টিটিউট। তো এখন চারুকলাতে যাওয়া হয় না? না, এখন আর যায়, ওখানে যে ট্রেন, ওই ওভারব্রিজ হয়েছে, এখন আর ভালো লাগে না। মনে হচ্ছে যে আমার ওই প্রাণের জায়গাটা আর নাই না, এই ওভারব্রিজ, ট্রেন। আগের বন্ধু বান্ধব নাই তো, আর ওরা তো ওদের সংসার চালাতে ব্যস্ত। যখন আপনাকে আড্ডা মারার জন্য। হ্যাঁ, তাই হাসিম ভাই, যখন আপনাকে এই সিনেমার জন্য আপনার গান ব্যবহার করা হবে কথাটা বলা হলো, তখন আপনার ভালো লেগেছিল? হ্যাঁ, ভালো লেগেছিল। ওই আর্ট ফিল্ম একটা ব্যাপার আছে। ওই গানটা প্রথম শিবলু যে গায়, শিবলু প্রথম আমার বাসায় এই গানটা নিয়ে যায়। আমি তখন বাচ্চাদের শেখাচ্ছিলাম, আমি আমাদের পারমিশন লাগবে, তো পারমিশনটা এটা আমি দিয়েছিলাম সিগনেচার করতে। আচ্ছা আচ্ছা, করার পর তারপর তো গানটা আসলো, ইয়া বললো, তারপরে তো ওকে দেখার জন্য সবাই, সুমন, ছবির যে এই যে আপনি বললেন পারমিশনটা আপনি দিয়েছিলেন, আমরা আজকাল প্রায় দেখি যে যারা বিখ্যাত মানুষ, ঠিক আছে, অনেক সময় তাদের এই কপিরাইট বিষয়টা নিয়ে পরিবারের সবার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। বিশেষত আমরা যারা অনুরাগী বা যারা ভক্ত বা আমরা যারা এই কাজগুলোকে ভালোবাসি বা এই কাজগুলোকে ভালোবেসে করতে চাই বা কাজগুলোকে সাথে রাখতে চাই, আমাদের সাথেও এই দ্বন্দ্বগুলো অনেক সময় তৈরি হয়ে যায়, যে পরিবারের মানুষেরা তখন একটা নানামুখী দ্বন্দ্বে জড়িয়ে পড়েন কপিরাইট বিষয়টা নিয়ে। তো এইটা, এই যে আপনি দিয়ে দিলেন কপিরাইটটা, আপনাদের সবার মধ্যে এই যে একটা সৌহার্দ্য, এই যে আপনারা একটা উঠা বসা একটা, ওরা তাকে খুব দারুণ পছন্দ করে, ওরা দারুণ পছন্দ করে। আর শিবলুকে চিনি আমরা, যে ঠিক আছে একটা ভাইয়ের একটা গান যদি যায়, সেটা যদি একটু ভালো পর্যায়ে যায় তো ভালোই। তো তারপর তো বাস শুরু হয়ে গেল সাদা সাদা কালা কালা। কিন্তু এখন হাসিম ভাইয়ের যেই জনপ্রিয়তা এবং ক্রমশ ঊর্ধ্বমুখী, এবং নিশ্চয়ই সৃষ্টিকর্তা তাকে আরো 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 অনেক
মানুষের কাছে তার গানকে পৌঁছে দেবেন। তো এই যে তখন যখন এই কপিরাইট বিষয়গুলো নিয়ে তৈরি হবে আরো কোনো দ্বন্দ্ব, মনে কি আপনার হয় আপনাদের পরিবারে যে সৌহার্দ্য? এই গানগুলো সব মোটামুটি ছোট ভাই আর বোন ওরা মিলে এটাকে ব্যবস্থা করেছে যাতে এটা কেউ করতে না পারে, সুন্দর করে গুছিয়ে যেন আপনারা মানুষের কাছে নিয়ে যেতে পারেন। আরো দারুণ দারুণ গান আছে ওরা। এই দারুণ দারুণ গানের একটা তো কি যেন আপনি বলেছিলেন বাজির একটা কি পর্ব আছে? বাজি 2 আছে একটা, বাজি 2 মানে দেখতে। তো বাজি 2 কি আমরা শুনবো আজকে? আজকে আমরা কোনটা শুনবো? গুনগুন করে গান যদি গাইতে কিন্তু আজকে কি কোন নতুন গান শুনছি আমরা? আর নতুন গান জানি না তো, মানে এটা আপনাদের আরেকটা ভালো লাগার ব্যাপার, হাসিম ভাইয়ের ভালো লাগার ব্যাপার। জি জি। আর অনেক গান আছে নতুন, যে 2 অন্তরা লিখেছি, 3য় অন্তরা লেখা হয়নি। আচ্ছা, এরকম গান আছে। তাহলে বাজি 2 একটু তুমি খালি গলা শোনাও। বাজিতে তুই হেরেছিস জীবনের এই খেলাতে, খেলা শেষ কেউ নেই তোর, নিরালা সন্ধ্যা নামে, কাকলি সন্ধ্যা নামে, কালো এক রাত্রি খামে, ঘটে জল কলসি কাখে, বেলা শেষ রাত্রি নামে, বাজিতে তুই হেরেছিস জীবনের এই খেলাতে, খেলা শেষ কেউ নেই তোর, নিরালা। আর আপনাকে যে এই আজকে তো আপনার ঈদের আনন্দ, ছেলেরা সব একসাথে একটা অনুষ্ঠানের মধ্যে, আপনি মা বসে আছেন মধ্যমণি, ছেলে গাইছে, আপনাকে ভীষণ ফুটফুটে লাগছে। আজকে শাড়িটা কে পছন্দ করে দিয়েছে বলেন? আল্লাহ যেন এরকমই রাখে। আপনার শাড়িটা আজকে কে পছন্দ করে দিয়েছে যে মা আজকে এই শাড়িটা পরবে? আমার শাড়িটা আমার ছোট ছেলে। ছোট ছেলে? আচ্ছা, ছোট ছেলের গল্প অনেকক্ষণ ধরেই শুনছি, তো ছোট ছেলেকে আমরা একটু আজকে এখানে দেখবো না? হ্যাঁ দেখবেন তো, আমার ছেলেটা দেখবেন না, আমার ছেলে আসছে তো। ওই যে সুপ্রিয় দর্শক, আমরা তো অনেকের সাথে পরিচিত হয়েছি, আজকে পরিচিত হয়েছি জীবন ভাইয়ের সাথে, যিনি আমাদের শেফালি খালাম্মার পুত্র, মেজপুত্র, আর সেজপুত্র আমাদের প্রিয় হাসিম ভাই, হাসিম মাহমুদ। আর এখানে ছিলেন আপনি গিটারে বিপুল, সাব্বির, ফরহাদ। এখন এই আসরটা পরিপূর্ণ হবে যখন যার কথা আমরা অনেকক্ষণ ধরে শুনছি তিনি যদি একটু এখানে আসেন। বেলাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসুন, আপনি এখানটায় বসবেন না, আপনাকে না 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 আপনাকে এখানে না, আপনাকে এখানে বসতে হবে একটা বিশেষ কারণে। আমি আমার ভাইয়ের পেছনে দাঁড়ায় কথা বলতে খুবই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার অনুমতি নিয়ে আমি বসছি। অবশ্যই অবশ্যই, না আমি দাঁড়াই কথা বলি। আচ্ছা বেলাল ভাই, জি, মানে অনেকক্ষণ ধরে আপনার কথা শুনছি, হাসিম ভাই বলছেন, মা বলছেন, ভাইয়া বলছেন, তো খুব ভালো হয়েছে আপনি সামনে এলেন। আমার তো আসলে দেখার দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম করে, সারা পৃথিবীর মানুষ একরকম করে দেখে, আমি তার একটু অন্যরকম করে দেখি। এই মানুষটা প্রচণ্ড আত্মবলা একটা মানুষ, নিজের যত্ন নেওয়া, নিজের গানগুলোকে একটা জায়গায় সারিবদ্ধ করা, সকালবেলা রেওয়াজ করা, নিজের গলাটা সাদা, তার স্বপ্নের কথাগুলো আমার সাথে শেয়ার করা যে আমি একটা বড় স্টেজে উঠবো, গান গাইব। আমি ওর সাথে সাথে স্বপ্ন দেখি যে হাসিম ভাই গাইতেছে বিশাল একটা স্টেজে। কবে আপনি আপনার ভাইয়ের প্রেমে পড়লেন, গানের প্রেমে? আমি বেসিক্যালি স্পোর্টসম্যান, আমি তো ঢাকাতে লিগ খেলছি 6-7 বছর। আমি আর আমার বড় ভাই আছে একজন, বুলবুল আহমেদ, উনি হচ্ছে ভালো ফুটবলার। তো আমরা, আর ওই মেয়েদা তো আগে থেকে মিউজিক করতো, বড় ভাই হেমন্তের গান টান করতো, একদম বড়জন মাউথর গান বাজায়। ছোটোবেলায় ঘুমটা ভাঙতো ওনার ওই যে তবলার রেওয়াজ, হাসিম ভাই রেওয়াজ করতেছে, ঘরের মধ্যে একটা দারুণ অ্যাটমসফিয়ার, আমাদের মধ্যে বন্ডিংটা দারুণ, সবাই মোটামুটি কাছাকাছি সমপর্যায়ে, জামা কাপড় একই রকম, এর জামা পরে দুধ দিচ্ছে, এর জামা পরে দুধ দিচ্ছে। তো এই মানুষটারে না আমরা একদম একেবারে মোদ্দা কথা যেটা, সত্য কথা যেটা, আমরা কিন্তু অনেক পরে রিড করছি যে এত সুন্দর করে একটা মানুষ আকাশ দেখতেছে, সাগর দেখতেছে। এ করতো কি, বাসায় এসে খুব যে বেশি আমাদের সাথে শেয়ারিং করতো ব্যাপারটা তা না, এ খুব বন্ধুসুলভ একজন মানুষ, আড্ডাবাজ একজন মানুষ। ওইখানটাতে তার শিল্পকর্ম নিয়ে আসতেছে, বাসায় আসতেছে, কিছু কিছু বলতেছে। যেমন তার বদলতে প্রথম সুমন শুনলাম আমরা, সুমন চট্টোপাধ্যায়,
নচিকেতা শুনতেছি, তার বদৌলতে প্রথম আমি পূর্ণেন্দু পুত্রীর কথোপকথনে একটা কবিতার বই নিয়ে আসলো। আমি পাগলের মতো, এত সুন্দর কবিতা হয়, দুজন কথা বলতেছে, একজন যুগলের সাথে, মানে ওর পর থেকে মানে ওনার কাছ থেকে আস্তে 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 আমার মধ্যে একটা শিল্পবোধ আসা শুরু করলো যে না, দারুণ একটা প্রশান্তির জায়গা। এই মানুষটা হয়েছে কি, একটা সময় ভাই বোনরা সবাই চলে গেল, আমি তো ছোট, সবার স্বাভাবিক একটা বাস্তবতার ভেতর দিয়ে তো সবাই যায় বউ বাচ্চা নিয়ে। আপনি আগলে রাখেন ভাইকে। আমি একটা সময় মনে হলো যে না, এরে যদি আমি এখন ধরে রাখি, এটা বাংলাদেশের সম্পদ, আমার হয়তো কিছু ক্ষতি হবে হোক, কিন্তু এই মানুষটাকে আমি যদি রিপ্রেজেন্ট করতে পারি বাংলা গানের জগতে। ওনার 110টা গান আছে, 3টা গান আসছে স্টিল, আমি যতটুকু জানি 20-22টা গান অলরেডি সে মাথায় তার মধ্যে আছে, কিন্তু তাকে কি হয় একটা একটা করে লাইন ধরাই দিতে হয়। যেমন উনি কিছু কিছু সময় এভাবে বলে ফেলে যে আমি রবীন্দ্রনাথ, আমি নজরুল, আমি লালন, এটা আসলে আমি না, সে এটাকে ধারণ করে। মানে শেষে যে বলা লাগে যে আমি এদেরকে সবাইকে ধারণ করি আমার অস্থি মজ্জার ভেতরে। হ্যাঁ ঠাকুর নামটা দিচ্ছে। হ্যাঁ, এই অস্থি ভাইয়া জি, এখানে মানে আপনার সাথে এই কথাটা বলার জন্য আমি একটু উঠতেই হলো, না, কোনো সমস্যা কারণ এমনিতে আমার অনেকক্ষণ মন খারাপ লাগছে বসে বসে আপনার কথা শুনছি। না সমস্যা নেই। আমরা বলি না পুনর্জন্ম, হ্যাঁ, তো ধরেন মনের ভেতরে ভাবেরও তো পুনর্জন্ম হয়, ব্যাপারটা ওরকমই ধরেন। আচ্ছা, আমি এখানে একটা বড় পরিসরে, আমরা তো সাধারণত বাঙালি যারা আছি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না। এই মানুষটার পুনর্জাগরণের পেছনে অদ্ভুত রকমের একজন ম্যাজিশিয়ান আছে, সেটা হচ্ছে তার নাম হচ্ছে মেজর রহমান সুমন। জি, এই মানুষটা হাওয়া ছবি রিলিজ হওয়ার আগে একদিন এক ঝুড়ি ফল নিয়ে আসলো হাসিম ভাইকে দেখার জন্য। তখন এত বড় বড় দাড়ি, বড় বড় চুল, ঘর থেকে বেরোচ্ছে না, ফার্স্ট এড, সে নিজের চতুর্দিক থেকে গুটায় ফেলছে একেবারে, কেন যেন বেরোচ্ছে না। তখন এই সুমন ভাই আইসা একটু একটু করে আমাকে কনফিডেন্ট দিল। সুমন ভাই আমার বলতে, বেলাল ভাই, হাসিম ভাই অদ্ভুত এক মানুষ। আমি যখন ফার্স্ট ইয়ারে চারুকলাতে ঢুকলাম, দেখি একটা মানুষ একটা হাতে চায়ের কাপ, মানে একেবারে দড়া দিলে একটা গান গাচ্ছে। আমি মন্ত্রমুগ্ধের মতো হেঁটে হেঁটে ওই চায়ের দোকানটার কাছে গেলাম, দেখলাম একজন মানুষ গান গাচ্ছে একটার পর একটা। তো ওই গানগুলো না বেলাল ভাই আমার মাথার মধ্যে অনেক দিন ছিল। যখন প্রথম ছবি করতে গেলাম তখন ওই মানে একটা দায়বদ্ধতার ভেতরে আমি চলে গেলাম যে হাসিম ভাইয়ের এই গানটা কি আমি ব্যবহার করতে পারি, কারণ ওই গানগুলো নাকি তার মাথায় সারাক্ষণ ঘুরে। এখনও যে আমি এই যে পরপর যে 2টা গান, ফুল ফুটেছে, গন্ধে সারাময়, তারপরে বাজি, এই প্রত্যেকটা গানের পেছনে নৈপথ্যে যে লোকটা ম্যাজিশিয়ানের মতো কাজ করছে। আমার লাইফে যদি কেউ বলে যে হাসিমের লাইফে মানে একেবারে পুনরুজ্জাগরণের পেছনে কোনো যদি ম্যাজিশিয়ান থাকে, তাই মেজর রহমান সুমন ভাই। এই মানুষটা দারুণভাবে লালন করে। অনেকে হচ্ছে এখন বিখ্যাত হয়েছে হাসিমকে, অনেকে পছন্দ করে, আগে যেমন হাহুতাশ করে। যেমন ইউটিউবে খুব উস্কো খুস্কো চুল একটা লোক গান গাইতেছে দুলে দুলে, মানুষ নিচে, ওই পর্যন্ত আহা উহু। এই আচ্ছা, সুমনের মধ্যে আহা উহু না, তার মধ্যে বোধ হচ্ছে হাসিম ভাই ব্যাক করবে, হাসিম ভাই গাইতে পারে, হি ইজ দ্য ক্যাপেবল। তার যতগুলো গান বাংলা গানের জগতে একটা মাইল ফলক হয়ে থাকবে। লাস্ট 2 দিন আগে তার আমি অফিসে গেছি, পিয়ানো সেশনে বসে আমরা লম্বা সময় গান করছি। এটা হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, দারুণ রকমের। এখন আমি সোনার বললাম, শুন ভাই, আমি স্বপ্ন দেখি একটা বড় স্টেজে একটা গিটারের সাথে হাসিম তার লাইফের সব গানগুলো গাচ্ছে, আলো আধারের ভেতরে মানুষগুলো শুনতেছে। আমি চাই হাসিম ভাই ব্যাক করুক, সবাই দোয়া করবেন এই মানুষটা যেন একেবারে নতুন করে নতুন উদ্যমে আর ভালোবাসতে চাই এখন খুব বেশি। এখন ভাই ধন্যবাদ যে আপনি আমাদের এই পারিবারিক অনুষ্ঠানে যে আপনি হাজির হয়েছেন, আপনার সাথে যে কথা বলতে পারছি, আমি খুব ভক্ত, আমরা সবাই ভক্ত ভাইয়া। মানে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। কতদিনের যে একটা ভাবনা ছিল যে কোনো একদিন যদি আপনাদের কাছে যেতে পারতাম, একবার যদি কাছে বসে এই মানুষটা গান শুনতে পারতাম, এই স্বপ্নটা আমার পূরণ হয়ে গেছে। আরেকটা কি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলি, ওনাকে সবাই মিলে যত্ন করবেন। উনি যত্নের খুব কাঙাল, ভালোবাসার খুব কাঙাল। খুব বেশি চাওয়া পা নেই হাসিমের যে অনেক বেশি সম্পদ, অনেক বেশি ফেম, বিখ্যাত হতে, ব্যাপারটা এরকম না। উনি চায় যে আমার গানগুলো মানুষ শুনুক, গুনগুন করুক। মজার একটা তথ্য দেয়, এই ভদ্রলোকের এখনও 2025 সালে তার কোনো মোবাইল নেই। মোবাইলটাকে সে যন্ত্রণা মনে করে। আমি যখনই ওনার ওদিন ব্যাংক থেকে টাকা তুলে বললাম, মেদা একটা মোবাইল কিনে ফেলো, তাকে বাদ দে, তোকেই তো কন্ট্যাক্ট করে সবাই, তুই আমাকে দেখাচ্ছ গান শুনতেছি। তাই আমি সবার কাছে দোয়া করি। আসলে আমি কিন্তু দেখা না দিলে বন্ধু কথা বলবো না, ওইটা কিন্তু মোবাইল বাটন মোডাম ছিল, আমি ওইটাই, মানে যদি আমি কথা বলি আগে তো বাটন মোবাইল ছিল, আগে তো এনে ছিল না। দেখা না দিলে বন্ধু কথা কম।
এই মানুষটা একটু শিশুর মতো, সবাই দোয়া করবেন উনি যেন সব গান করতে পারে। জি এই মানুষটা জলের মতো, আর এই জলের মতো মানুষটার সাথে আজকে আমাদের দেখা হলো, কথা হলো, গান শোনা হলো। এই মানুষটা গাইলেন মায়ের জন্য গান, সব মায়েরা শুনলেন আর সব দর্শক শুনলেন হাসিম ভাইয়ের মায়ের জন্য গান। আমরা পরিচিত হলাম জীবন ভাইয়ের সাথে, বেলাল ভাইয়ের সাথে, আপনাদের সাথে, আমাদের সাথে যারা সঙ্গত করেছেন। তো আজকে হাসিম ভাই, আমরা এই প্রার্থনাটাই সবাই করছি, এই শুভকামনা আপনার জন্য, সত্যি যেন একদিন একটা বিশাল কনসার্টে আমরা সবাই সেদিন দর্শক হয়ে, ওই যে যেটা বলছিলেন আলো আধারের মধ্যে থেকে আপনার সব গান আমরা শুনবো। সেই অনুষ্ঠানটা শুরু হবে জানি, কিন্তু শেষ কোথায় হবে জানি না। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ, আপনি এইভাবে যত্ন নিয়ে এই মানুষটাকে উপস্থাপন করলেন, আপনার প্রতি চিরকৃতজ্ঞ। সুপ্রিয় দর্শক, যেমনটা বলেছিলাম এই অনুষ্ঠানটা শুরুতে অনেক নার্ভাস ছিলাম, কিন্তু নির্ভর ছিলাম, কারণ আজকে যাকে নিয়ে কথা বলবো মানুষটা ভীষণ সহজ, ভীষণ আপন। তো এই মানুষটাকে আজকে আপনাদের সামনে তুলে ধরতে পেরে ভালো লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন, আর প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন, এবং এই শুভকামনাটা আপনারাও সবাই করবেন হাসিম মাহমুদের জন্য, যেন সত্যি সত্যি একদিন আমরা সেই কনসার্টটা সবাই একসাথে উপভোগ করতে পারি। কিন্তু আজকে তো ভাইয়া গানের মানুষের সাথে একটা গান গেয়ে গিয়ে বিদায়টা নিলে ভালো হতো না? কেমন? আচ্ছা, ভালো থাকবেন, এরকম করে বিদায় নিতে ইচ্ছা করছে না। আমি যেন নীলাভ আকাশ উড়িয়েছি চুল, বেদন বেভুল ভুলে উড়িয়েছি পথের মাঝে। আমি যেন দুঃখ নদী, আমি যেন কল্পতরু, বলাকা পাখায় ওই মেঘ ছুঁয়েছি। আমি যেন কল্পতরু, বলাকা পাখায় ওই মেঘ ছুঁয়েছি। লাল নীল ঘুড়ি ওড়ে পথিকেরা পথে ঘোরে আমি দেখেছি। আমি যেন দুঃখ নদী, লা 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 la 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 la